হ্যালো এভরিওয়ান, আমি চন্দন। চলছে আর্ডিনোর উপর আমাদের বাংলা টিউটোরিয়াল সিরিজ। আজকে আমাদের 4th লেকচার। গত 3টা লেকচারে আমরা আর্ডিনো সম্পর্কে বেশ কিছুটা আলোচনা করছি, তার ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে যাবতীয় কিছু কথা আমরা বলা হয়েছিল। তার আগে ভিডিওতে তার নেমিং সম্পর্কে বলা হয়েছিল এবং যাবতীয় সম্পর্কে সমস্ত জানা হয়েছিল। তো আপনারা চেষ্টা করবেন যে ভিডিওগুলো পর্যায়ক্রমিকভাবে দেখতে, সিকুয়েন্সিয়ালি দেখতে, তাহলে ব্যাপারটা হচ্ছে আপনাদের কাছে সুবিধা হবে। অনেক বেশি ইনফরমেশন আপনারা ইয়ে করতে পারবেন, যার যেগুলো আপনার মিসকনসেপ্ট আছে বা যেগুলো সম্পর্কে না জানলে পরবর্তীতে আগানো যাবে না, সেই জিনিসগুলো সম্পর্কে জানাটা অত্যন্ত জরুরি। তো চেষ্টা করবেন যে ভিডিওগুলো যেন প্রথম থেকে আপনারা দেখে আসেন, এবং যেসব জিনিসগুলো আপনাদের সমস্যা থাকবে বা যেসব জিনিসগুলো আপনাদের মানে একটু প্রবলেম মনে হবে, সেগুলো কমেন্টে জানাবেন। আমি সেভাবে পরবর্তীতে আমি রিপ্লাই দেব, এবং যদি মনে হয় যে না, এটা সম্পর্কে আমার আরেকটু ডিটেলসে ভিডিও করা দরকার ছিল, তো সেই হিসেবে আমরা ভিডিওগুলো করব। তো আজকে লেকচারে আমরা যেহেতু 4th লেকচার নিয়ে আলোচনা করছি, এখানে আমরা আলোচনা করব ইনপুট এবং আউটপুট সম্পর্কে এবং ভোল্টেজ সম্পর্কে। কারণ ভোল্টেজ জিনিসটা কি, এটা আমাদের জানাটা খুব দরকার। ভোল্টেজ, কারেন্ট সাপ্লাই বা কোনো একটা ব্যাটারির ক্যাপাসিটেন্স জিনিসটা কি জিনিস, এই জিনিসগুলো আমাদের জানাটা অত্যন্ত জরুরি। তো আমরা চেষ্টা করব যে এগুলোকে যতটা সহজে বোঝা যায়, যতটা সহজে উদাহরণ দিয়ে বোঝা যায়, সেইভাবে আমরা বুঝতে। তো আরেকটা কথা বলে রাখি যে যেহেতু আমি এখন খুলনার বাইরে আছি, তো এইখানে আমার শুধুমাত্র ল্যাপটপটা নিয়ে আসছি, আমার মাইক্রোফোন আনতে ভুলে গেছিলাম। তো যেটা হবে যে যদি আপনাদের ইসে সমস্যা হয়, আপনাদের মানে এই কথা শুনতে যদি সমস্যা হয়, তবে অবশ্যই জানাবেন আমাকে। পরবর্তীতে আমি সেইগুলোকে আমি হয়তো পরবর্তীতে আমরা ডিটেলসে আরো বলে দিব কমেন্টে। তো আশা করি সমস্যা হবে না, অডিও নিয়ে খুব বেশি প্রবলেম আশা করি হবে না। তো তারপরেও বললাম আর কি, যদি সমস্যা হয় তবে সেটা সেই পোর্শনটা আমাকে জানাবেন, যে এই পোর্শনে আমাদের আমাদের সমস্যা আছে, বা এই পোর্শনটা আমি একটু আরেকটু ক্লিয়ার করে দিতে। তো আমি এখন যেটা করব, আমি এখন সরাসরি আমাদের স্লাইডে চলে যাব। স্লাইডে গিয়ে আমরা ইনপুট, আউটপুট এবং ভোল্টেজ সম্পর্কে আলোচনা করব। তো শুরু করা যাক আমাদের আজকের লেকচার। ওকে। তো আমাদের যে বিষয় নিয়ে কথা বলছিল সেটা হচ্ছে যে আরডিনোর ইনপুট, আউটপুট এবং ভোল্টেজ সম্পর্কে। তো আমরা আরডিনোর ইনপুট আউটপুটে যাওয়ার আগে আমরা যদি চিন্তা করি আমাদের মানুষের ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট জিনিসটা কি। তো আপনি আপনি বলতে পারেন যে আমি যদি একটা ঘর তৈরি করি, আমি যদি একটা বাড়ি তৈরি করি, বা আমি যদি একটা রোবট তৈরি করি, তবে সেটা হচ্ছে আমাদের আউটপুট। বাট আপনি যদি একটু গভীরে চিন্তা করেন, আসলে কি এটা আমাদের আউটপুট? আমরা কি কোনো কিছু আমাদের দেহ থেকে কি এই এত জিনিসগুলো আউটপুট হয়? আমাদের আউটপুট জিনিসটা আসলে কি হয়? একটা জিনিস চিন্তা করেন, আমরা যখন ছোটবেলা থেকে শুনে আসছি যে আমাদের কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছুই যেমন দিতে পারে না, 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না। দেখুন, মানুষের ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু সেম। মানুষের ক্ষেত্রে ব্যাপারটা হলো যে মানুষের ক্ষেত্রে ওরা কম্পিউটার যেমন 0 এবং 1 ছাড়া আউটপুট দিতে পারে না, বা 0 এবং 1 ছাড়া আউটপুট নিতে পারে না, ঠিক তেমনি মানুষের ক্ষেত্রেও আউটপুটটা হচ্ছে তার শক্তি। অর্থাৎ সে সবকিছুর মূলেই কিন্তু তার শক্তি। যে সে যত কিছুই তৈরি করুক, বা তার থেকে যত কিছুই আবির্ভূত হোক না কেন, সবকিছুর ভিতরে কিন্তু শক্তি জিনিসটা আবদ্ধ। যদি শক্তি না থাকে, কোনো একটা মানুষের ভিতরে যদি শক্তি না থাকে, হয় সেটা মেধা শক্তি, হয় সেটা পেশি শক্তি, বা যেকোনো শক্তি, তবে তার দ্বারা কিন্তু কোনো ধরনের আউটপুট আসা সম্ভব না, যদি তার ভিতরে শক্তি না থাকে। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, মানুষ যেটাই করুক না কেন, তার মূল আউটপুটটা হচ্ছে শক্তি। ঠিক আছে? তাহলে ধরুন আপনি একটা বাড়ি তৈরি করলেন। এইখানে বাড়িটা হচ্ছে আমাদের আউটপুট নয়। আউটপুট হচ্ছে জাস্ট সেই মানে আপনার আউটপুটের ফলাফলটা মাত্র। অর্থাৎ এখানে আপনার আপনার যে শরীরটা, সেই শরীরটা শুধুমাত্র শক্তি দেওয়ার ক্ষমতা রাখে। এবং এই শক্তিটাই হচ্ছে আপনার আউটপুট, এবং এই আউটপুটের ফলাফলটাই হচ্ছে ওই বাড়ি, যে বাড়িটা আপনি তৈরি করলেন। ঠিক আছে? ওকে। ধরুন আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি মনে করেন যে আপনি একটা পথ দিয়ে হাঁটছেন, ঠিক আছে? এবং সাডেনলি আপনার সামনে একটা বাঘ চলে আসলো। ঠিক আছে? তখন কি হবে? সে ও কিন্তু দেখেই সেই আপনি দেখেই কিন্তু মানে ভয় পেয়ে গেলেন। এখন ভয় পেয়ে আপনার কি হবে? আপনার আপনার চোখ বড়, বড় হয়ে যাবে, গাল বড় হয়ে যাবে। ঠিক আছে? হাতগুলো আপনার মুখের কাছে চলে আসবে। দেখুন, আপনি আপনি যে বাঘটা দেখলেন, এই বাঘের ক্ষেত্রে আপনার ইনপুট ডিভাইসটা কোনটা ছিল? ইনপুট ডিভাইস ছিল আপনার চোখটা। আপনি যখন চোখ দিয়ে দেখলেন যে বাঘটা আপনার সামনে আছে, তখন কিন্তু আপনার ভিতরে একটা প্রসেসিং হলো যে বাঘ তো ভয় পাওয়ার জিনিস। বাঘ তো ভয় পাওয়ার জিনিস। বাঘ তো মানুষ মেরে ফেলে। মানুষ তো ধরে ওরা খেয়ে নিয়ে যায়।
এই যে এতগুলো চিন্তা ভাবনা হলো, এগুলো কিন্তু আপনার ভিতরে প্রসেসিং ইউনিট কাজটা করছে। আপনার কাছ থেকে মেমোরি থেকে আপনার ডাটাগুলো নিয়ে, যে মেমোরি থেকে ডাটাগুলো নিয়ে তারপরে কিন্তু আপনার মেমোরিগুলো কেন বললাম, মানে ধরুন আপনি যখন একটা ভিডিও দেখলেন, সেই ভিডিওতে আপনি দেখেছিলেন যে কোনো একটা বাঘ এভাবে আক্রমণ করে, কোনো একটা বাঘ এইভাবে এসে এতগুলো মানুষকে খেয়ে নিয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনার মেমোরিতে আছে, অর্থাৎ বাঘ জিনিসটা যে হার্মফুল, বাঘ জিনিসটা যে ভয় পাওয়ার জিনিস, এটা কিন্তু আপনার মনে আছে। এই জিনিসটা যে ভাবলো, এই জিনিসটা যে ঘটনা ঘটলো, সেগুলো কিন্তু আপনার শরীরের ভিতরে ঘটছে, যেটাকে আপনাকে বলা হয় প্রসেসিং ইউনিট। প্রসেসিং ইউনিটে এই ব্যাপারটা ঘটছে। এরপরে আউটপুট গেছে কোন কোন জায়গায়? আউটপুট গেছে চোখে, চোখে যে আউটপুটের চোখের বড় বড় হয়ে গেছে, ঠিক আছে, তারপরে গাল হা হয়ে গেছে, তারপরে আপনার হাত, এই যে হাত যেমন মুখের কাছে চলে আসে। দেখুন একটা জিনিস খেয়াল করুন, এতগুলো আউটপুট আসছে, যদি শক্তি না থাকতো, আপনার গায়ে যদি শক্তি না থাকতো, তাহলে কি এত কিছু করা আপনার সম্ভব হতো? আপনি কি কিছুই করতে পারতেন না এখানে? তাহলে আপনার যে শক্তিটা আপনার দেহ থেকে বের হয়েছে, তার কিন্তু ফলাফলটা হচ্ছে আপনার অভিব্যক্তিটা। আপনি যে অভিব্যক্তিটা প্রকাশ করলেন, সেই অভিব্যক্তিটাই কিন্তু মূলত আপনার ওই আউটপুটের ফলাফল, নট আউটপুট। ঠিক আছে? তাহলে এটা দেখলেন, দেখার পরে আপনি কি করে শুরু করলেন? আপনি দৌড় দৌড় দিলেন। তো দৌড় দেওয়ার ক্ষেত্রে এখানে যদি আপনার শক্তি আউটপুট না হতো, তাহলে কি আপনি ওই দৌড় দিতে পারতেন? না। তাহলে আপনি কি এই শক্তি ছাড়া আর কিছুই কি দিতে পারতেছেন? আপনার পরিবেশের সাথে, পরিবেশে আপনার নিজের শক্তি ছাড়া কি আসলে আপনার আর কিছুই হচ্ছে? কিছুই কিন্তু আসলে হচ্ছে না। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে মানুষের ক্ষেত্রে তার শক্তিই হচ্ছে তার আউটপুট। একইভাবে আমরা যদি চিন্তা করি যে মানুষের ইনপুটের ক্ষেত্রেও কিন্তু শক্তিটাই আসে। কেমন? যদি মনে করেন আমাদের যদি চোখের পাওয়ার বলে, অনেকে বলে যে ওর চোখের পাওয়ার কমে গেছে এই জন্য কম দেখে। এখন চোখের পাওয়ার মানে চোখের শক্তি কমে গেছে বিধায় কিন্তু কম দেখে। ঠিক আছে? চোখের যদি চোখের যদি শক্তি কমে যায়, চোখের যদি চোখ যদি কাজ করার ক্ষমতা হারায় ফেলে, তাহলে কিন্তু আপনি চোখে কিছু দেখতে পাবেন না। যদি আপনার নাক যদি ঘ্রাণ শক্তি নেওয়ার ক্ষমতা হারায় ফেলে, আপনি কোনো কিছুর ঘ্রাণ নিতে পারবেন না। যদি কখনো আপনার কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি কোনো কিছু শুনতে পাবেন না। আপনার দেহের যদি টিস্যুগুলো নষ্ট হয়ে যায়, আপনি কোনো রকম কোনো অনুভূতি পাবেন না। তাহলে সবকিছুর মূলেই কিন্তু শক্তি। সবকিছুর মূলেই শক্তি। অর্থাৎ আমাদের দেহটাই এমন একটা জিনিস যেখানে আমরা শক্তি আউটপুট দিতে পারি, শক্তি ইনপুট নিতে পারি। এর বাইরে আমাদের কোনো কিছু ইনপুট আউটপুট দেওয়ার ক্ষমতা নেই। ব্যাপারটা কি বোঝা গেল তাহলে? তাহলে আমরা জানি যে কম্পিউটার যেমন 0 আর 1 ছাড়া কিছু দিতে পারে না বা নিতে পারে না, ঠিক তেমনি মানুষের ক্ষেত্রেও শক্তি ছাড়া সে কিছু দিতে পারে না, শক্তি ছাড়া সে কিছু নিতেও পারে না। ঠিক আছে? সো আমরা বলতে পারি মানুষের ক্ষেত্রে ইনপুট হচ্ছে শক্তি বোঝার ক্ষমতা, আউটপুট হচ্ছে শক্তি দেওয়ার ক্ষমতা। এখন শক্তিটাকে যদি আপনি ভোল্টেজে কনভার্ট করেন, অর্থাৎ এই শক্তি জিনিসটাকে যদি আমি ভোল্টেজের নামে রূপান্তর করে দিই, তবে আর্ডিনোর ক্ষেত্রে হবে ইনপুট হবে ভোল্টেজ নেওয়ার ক্ষমতা এবং আউটপুট হবে ভোল্টেজ দেওয়ার ক্ষমতা। এর বাইরে কিন্তু আসলে আর কিছুই নাই। অর্থাৎ আপনি আর্ডিনোতে যেটাই করেন না কেন, সেটা এই আউটপুটের বা ইনপুটের ফলাফল মাত্র। ব্যাপারটা কি বোঝা গেল? আমি যে এতক্ষণ যে জিনিসটাকে নিয়ে আলোচনা করলাম, যে মানুষের ক্ষেত্রে শক্তি আউটপুট এবং অন্যান্য যে আপনাকে দ্বারা যে কাজগুলো হয়, সেটা হচ্ছে ওই আউটপুটের ফলাফল। ঠিক তেমনি আর্ডিনোর ক্ষেত্রে আপনি আর্ডিনো দিয়ে বিভিন্ন রোবট তৈরি করতে পারেন, আপনি আর্ডিনো দিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করতে পারবেন। কিন্তু ব্যাপার হলো প্রত্যেকটা ক্ষেত্রে এই ইনপুট এবং আউটপুট হচ্ছে এই ভোল্টেজ দেওয়া এবং ভোল্টেজ নেওয়া, এর বাইরে কিন্তু আপনার আর কোনো কিছুই নাই। ঠিক আছে? এটা হচ্ছে আর্ডিনোর ক্ষেত্রে। এখন আসুন ভোল্টেজ জিনিসটা কি? এখন ভোল্টেজ জিনিসটা আসলে কি জিনিস, এটা আমাদের বুঝতে হবে। ধরুন আপনার কাছে গ্লাস, ধরুন আমার কাছে এই যে আমার কাছে এই পটে এই আপনার এই পটে জল আছে। ঠিক আছে? আমি জল খেলাম, এই পটে জল আছে। এখন ভোল্টেজটা হলো আপনার পটে কি কত উচ্চতায় জলটুকু আছে। ব্যাপারটা কি বোঝা গেল? কতটুকু জল আছে এটা কিন্তু না, ভোল্টেজ কিন্তু এটা না। এটা আমি বলবো যে কতটুকু জল আছে সেটা অন্য ব্যাপার, কিন্তু কতটুকু উচ্চতার জল আছে এটা হচ্ছে এই পটের জন্য ভোল্টেজ, এই মুহূর্তের ভোল্টেজ, এই মুহূর্তের ভোল্টেজ। তার মানে এই পটটা সর্বোচ্চ এতটুকু জল পরিমাণ সে কিন্তু গ্রহণ করতে পারে, এতটুকু এতটুকু উচ্চতার কিন্তু সে জল নিতে পারে। তাহলে এখন যে পরিমাণ যে উচ্চতার জল আছে, এখন যে উচ্চতার জল আছে সেটা হচ্ছে তার এই মুহূর্তের ভোল্টেজ। বুঝা গেল? এই মুহূর্তে ভোল্টেজ, এই মুহূর্তের ভোল্টেজ। সেক্ষেত্রে আমি ব্যাটারির ক্ষেত্রে আলোচনা করব, তার আগে আমি এই পট দিয়ে বা বিভিন্ন ধরনের এই এখানে যেমন একটা সিলিন্ডার দিয়ে, সিলিন্ডারের ভিতরে জল দিয়ে আমি এই জিনিসটা বুঝাইছি। ঠিক একইভাবে বুঝুন ব্যাপারটা। ব্যাপার হচ্ছে যতটুকু পরিমাণ উচ্চতার জল থাকবে ততটুকু হচ্ছে তার ভোল্টেজ। তাহলে এই ক্ষেত্রে এতটুকু ধরলাম যে 10 ভোল্টেজ, তাহলে তার এর অর্ধেক উচ্চতার ভোল্টেজ কতটুকু হবে? অবশ্যই 5 ভোল্টেজ। ব্যাপারটা বুঝা গেল? তাহলে এটা ধরেন আপনার হচ্ছে
আহ এটা ধরুন 10 ভোল্ট। এখন আমি যদি এটাকে কিছু জল খেয়ে নিই, এই যে এমনি এটুকু খেয়ে নিলাম, তাহলে ভোল্টেজটাকে একটু কমে গেল না? ভোল্টেজ ছিল প্রথমে এটুকু, তারপরে হয়ে গেল এটুকু, এখানে কিন্তু ভোল্টেজ কমে যাচ্ছে, ঠিক আছে, ভোল্টেজ কমে যাচ্ছে। তাহলে তাহলে আমরা কি বুঝলাম, যে যে কোনো একটা পটের যতটুকু উচ্চতায় জল থাকবে সেটা হচ্ছে তার ভোল্টেজ। এখন ধরুন আপনি এই যে দশ দশ ভোল্টেজের একটা আপনার পট থেকে আপনি একটা ভোল্টেজে নিয়ে গেছেন, সেটা হচ্ছে 0 ভোল্ট। নর্মালি এই ভোল্টটাকে বলা হয় গ্রাউন্ড, অর্থাৎ যেসব যে টার্মিনালের ভোল্টেজ 0 থাকে আমরা নর্মালি সেটাকে গ্রাউন্ড বলি। হ্যাঁ, পার্থক্য আছে, কিছু কিছু পার্থক্য আছে, তবে এই মুহূর্তে এটা জেনেটাই জানাটাই যথেষ্ট, যে 0 ভোল্ট যেখানে গ্রাউন্ড সেখানে। আমাদের আর্ডিনোর ক্ষেত্রে যখন ওই যে দেখে আসছিলাম, আমরা দেখে আসলাম না, জিএনডি লেখা ছিল, সেগুলো হচ্ছে 0 ভোল্টেরই ওইখানে ইয়াটা। তাহলে 10 ভোল্ট থেকে যখন কোনো আমরা যখন একটা পাইপ যুক্ত করে দেবো, পাইপ যখন যুক্ত করে দেবো 0 ভোল্টে, তখন কি হবে, এই যে এখান থেকে জল কিন্তু এই পট দিয়ে জল কিন্তু এই পটের দিকে যাবে। এটাকে বলা হয় বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ এটাকে বলে বিদ্যুৎ প্রবাহ। সো একটা জিনিস এখানে খেয়াল করুন, যদি ভোল্টেজ ডিফারেন্স না থাকে, অর্থাৎ যদি এই যে আমি যদি 10 ভোল্ট ছিল আর এখানে 0 ভোল্ট, ভোল্টেজ ডিফারেন্স আছে বিধায় কিন্তু জলটা প্রবাহিত হচ্ছে। যদি না থাকতো, যদি এখানেও 10 ভোল্ট থাকতো, তাহলে কি এই বিদ্যুৎ প্রবাহটা হতো? আপনি একটু চিন্তা করেন, হতো না কিন্তু। অর্থাৎ যদি কোনো সমান মাত্রায় যদি এখানে ভোল্টেজ থাকতো, তাহলে কি এখানে ভোল্টেজ আমাদের কি কোনো কারেন্ট প্রবাহ হতো বা বিদ্যুৎ প্রবাহ হতো? না, হতো না। তাহলে এক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে কেন? কারণ হচ্ছে কি, এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স আছে। যেহেতু ভোল্টেজ ডিফারেন্স আছে, সেহেতু এখানে বিদ্যুৎ প্রবাহিত হবে। এখন বিদ্যুৎ প্রবাহ কত 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 সময়ের দিকে হবে? যতক্ষণ পর্যন্ত দুইটা ভোল্টেজ সমান না হয়ে যাচ্ছে, অর্থাৎ যখন দুইটা ভোল্টেজ 5 ভোল্ট হয়ে যাচ্ছে। কারণ ওটা তো কম বেড়ে, তো বাড়বে, এটা তো 0 ভোল্ট ছিল, যখন 5 ভোল্ট হয়ে যাচ্ছে, সমান সমান হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের কারেন্ট সাপ্লাইটা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে যদি সেখানে কোনো ভোল্টেজ পার্থক্য বা বিভব বিভব পার্থক্য আমাদের না থাকে, তাহলেই আমাদের কি হবে, বিদ্যুৎ প্রবাহ আমাদের বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখন এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন একটা ব্যাটারি নেন, দেখুন যেহেতু ব্যাটারি নিয়ে আমরা খুব বেশি আলোচনা করবো, সেক্ষেত্রে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। যখন আপনি ব্যাটারি নেন, ব্যাটারির গায়ে দেখবেন অনেক সময় লেখা থাকে এরকম 9 ভোল্ট, 450 মিলি অ্যাম্পিয়ার, এইচ, এম এ এইচ। কেন এইচ বলা হয় সেটা বলবো, আগে আমি বুঝে নিচ্ছি যে কেন এগুলো থাকে। এখানে দেখুন, এখানে দেওয়া আছে 9 ভোল্ট, কিন্তু দেওয়া আছে 950, 450। এখানে দেওয়া আছে 3.7 ভোল্ট, কিন্তু দেওয়া আছে 1000 mAh। এখানে দেওয়া আছে 3.7 ভোল্ট, কিন্তু দেওয়া আছে 7800 mAh। কেন? এরকমটা কেন? অর্থাৎ যেখানে ভোল্টেজ নয় সেখানে 450 দেখছি, আবার 4.7 যেখানে আছে সেখানে 1000 দেখছি, কোনো কোনো সময়, কোনো সময় দেখা দেখছি 7800। ব্যাপারটা কি? ব্যাপারটা বোঝার আগে আমরা এম এ এইচ এ যাওয়ার আগে আমরা আগে বুঝে নেবো এম এ, অর্থাৎ মিলি অ্যাম্পিয়ার জিনিসটা কি। অর্থাৎ মিলি অ্যাম্পিয়ার এইচ তে কি বুঝায়, এটা যাওয়ার আগে আমরা জেনে নিব মিলি অ্যাম্পিয়ার জিনিসটা কি। মিলি অ্যাম্পিয়ার হচ্ছে কোন একটা ব্যাটারি চার্জ ধরে রাখার ক্ষমতা, সিম্পল। অর্থাৎ এই পটে দেখেন, এই পটে হচ্ছে, আমি এত সময় বলছিলাম যে এত এই পটে কত উচ্চতার জল আছে, তাই তো? এখন ব্যাপার হচ্ছে এইবার প্রশ্ন হচ্ছে এই পটে কি পরিমাণ জল আছে। ব্যাপারটা ক্লিয়ার? এখানে আপনার এখানে যেমন এটা দিচ্ছে কত, এটা মেবি 250 ml এর, হ্যাঁ, না না, 500 ml, 500 ml। তাহলে 500 মিলিলিটার এটা। তাহলে এই 500 মিলিলিটার হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটেন্স, অর্থাৎ ম্যাক্সিমাম চার্জ ধরে রাখার ক্ষমতা। এখানে জল ধরে রাখার ক্ষমতা বাদ দিয়ে আমরা যদি ইউজ করি চার্জ ধরে রাখার ক্ষমতা, তাহলে সেখানে হবে এই মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ এটা কত মিলি অ্যাম্পিয়ার ধরে রাখতে পারে? 500 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ধরে রাখতে পারে, ঠিক আছে? এটা কিন্তু ইজিলি বোঝা গেল। এখন আপনাকে একটা প্রশ্ন হতে পারে, যে যখন আমার 9 ভোল্ট, মানে আমার বোতলটা তো বড়, 9 ভোল্ট মানে বুঝতে পারতেছি বোতলটা এতটুকু হবে, সেক্ষেত্রে আমরা 450 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে, কিন্তু কোনো কোনো সময় 3.7 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিতে আমার এটা 1000 হচ্ছে, কোনো কোনো সময় 18 হচ্ছে, সেটা ব্যাপারটা কেন? সেটা ব্যাপারটা হচ্ছে, আপনি এই পটটা একটু খেয়াল করেন, এই জায়গায় আপনি ব্যাপারটা খেয়াল করেন, এখানে কিন্তু আপনার ভোল্টেজ আছে 9 ভোল্ট, বাট এটা কিন্তু 450 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ এখানে যে পরিমাণ আপনার জল আছে, এখানে কিন্তু ভোল্টেজ কত, এখানে ভোল্টেজ আছে 3.7 ভোল্ট। কেন? কারণ এটা হচ্ছে জলের উচ্চতা কম আছে, এখান থেকে কম আছে না, 9 ভোল্ট থেকে কম আছে না, তাহলে এটা হচ্ছে 3.7 ভোল্ট। কিন্তু জলের পরিমাণ কি এর থেকে কি এর সমান, না এর থেকে কম? না, এর থেকে অনেক বেশি। এর থেকে অনেক বেশি জল আছে বিধায় এটা হচ্ছে আমার 1000 মিলি অ্যাম্পিয়ার। ঠিক একই রকম ভাবে আমি যদি এটা কথা চিন্তা করি, এখানে আমার মিলি অ্যাম্পিয়ার আছে 7800। কেন? কারণ এটার উচ্চতা সেম, এই জন্য দুইটার ভোল্টেজ 3.7 ভোল্ট। বাট এটার কিন্তু এটার যে চার্জ ধরে রাখার ক্ষমতা সেটা কিন্তু 7800 মিলি অ্যাম্পিয়ার। তাহলে সেক্ষেত্রে আমারটা কিন্তু এটা অনেক বেশি পরিমাণ, এখানে আমার জল থাকবে, ঠিক আছে? এটা আমরা বুঝে গেলাম।
এখন মিলি অ্যাম্পিয়ার এইচটা আমরা বলি, অর্থাৎ এমএএইচটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ারের সাথে আওয়ারের সম্পর্ক। কেমন, কিভাবে, কিরকম ভাবে আওয়ারের সম্পর্ক? ধরুন 7 ভোল্টের একটা আপনার কাছে ব্যাটারি আছে, যেটা এখানে 400 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি আছে, যেটা 9 ভোল্টের। এখন আপনার একটা সার্কিট আছে, আপনার, আপনি এই ব্যাটারি থেকে তো সার্কিটে দেবেন। এখন আপনার একটা সার্কিট আছে, যে সার্কিট কিনা আপনার এখান থেকে 450 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট কনজিউম করে। সিম্পল। তার মানে আমরা একটা সার্কিট তৈরি করলাম, যে সার্কিট আমাদের 450 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট কনজিউম করে। এখন 9 ভোল্ট 450 mAh এর মানেটা হলো, আপনার এই ব্যাটারি থেকে যদি 400 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তবে এই ব্যাটারি 1 ঘন্টায় শেষ হয়ে যাবে। ব্যাপারটা ভালো করে বুঝুন। এইখানে যদি বলা হয় যে এই 450 মিলি অ্যাম্পিয়ার আওয়ার, এইখান থেকে যদি 450 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যদি প্রবাহিত হয়, তবে এই ব্যাটারি শেষ হতে লাগবে 1 ঘন্টা। ব্যাপারটা বোঝা গেল? এখন আপনি ধরুন যদি সেটা 45 মিলি অ্যাম্পিয়ার, আপনার সার্কিটে আপনি দেখলেন কি যে না, আপনার সার্কিটে 450 মিলি অ্যাম্পিয়ার না, আপনার সার্কিটে 45 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে এখানে কত, এখানে এই ব্যাটারিটা আপনার খালি হতে কতক্ষণ সময় লাগবে? সেটা হচ্ছে 10 ঘন্টা, রাইট? আর যদি এমনটা হয়, যদি হয় 90 মিলি অ্যাম্পিয়ার, তাহলে সেক্ষেত্রে সময় লাগবে কত ঘন্টা? 5 ঘন্টা। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের এমএএইচ এর, অর্থাৎ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের হিসাব। ওকে, এখন যেটা আসে সেটা হচ্ছে যে আরডিনোর ক্ষেত্রে আউটপুট দেওয়ার ক্ষমতা যেমন 5 ভোল্ট, ইনপুট নেওয়ার ক্ষমতাও 5 ভোল্ট, অর্থাৎ ভোল্টের হিসাব তো আমরা শিখিয়ে গেলাম যে ভোল্টটা আসলেই কি। তো সেক্ষেত্রে আউটপুট দেওয়ার ক্ষমতা 5 ভোল্ট এবং ইনপুট নেওয়ার ক্ষমতাও 5 ভোল্ট। আপনারা যদি আগে জেনে থাকেন, তাহলে আমরা বলছিলাম যে আরডিনোর মূলত 5 ভোল্টের মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে? অর্থাৎ আমাদের তো 9 ভোল্ট রিকমেন্ড করা হয়, মানে 6 থেকে আপনার 12 ভোল্ট ওই যে দেওয়া যায়, সেক্ষেত্রে 5 ভোল্ট কিন্তু ওই ATmega 328 মাইক্রো কন্ট্রোলারটা নিয়ে থাকে। তো যেহেতু সে 5 ভোল্টই নিয়ে থাকে, সুতরাং আউটপুট দেওয়ার ক্ষমতাও এর এই 5 ভোল্টই, এবং নেওয়ার ক্ষমতাও এই 5 ভোল্ট, ঠিক আছে? ওকে, এখন একটা জিনিস দেখবেন আপনি, যদি আপনি একটা আরডিনো যদি যখন নিয়ে আসবেন, আপনি যখন কিনে নিয়ে আসবেন, তখন সেটা যদি আপনি প্রথমেই প্লাগ ইন করেন, তখন দেখবেন কি যে এখানে যে এল নামে যে একটা আপনার লাইট আছে, অর্থাৎ এল নামের যে একটা এলইডি আছে, সেটা ব্লিঙ্ক করছে এবং 1 সেকেন্ড পর পর ব্লিঙ্ক করছে। যদি এমনটা থাকে, তাহলে বুঝবেন যে আমার আর্ডিনো ঠিকঠাক মতোই কাজ করছে। কারণ প্রথমে যখন একটা আর্ডিনো কেনা হয়, তখন আর্ডিনো যখন ম্যানুফ্যাকচারিং করা হয়, তখন ইনিশিয়ালি একটা কোড বলতে, কোডের কথা তো এখনো আসে নাই, মানে তাকে, আমরা তো এভাবে শিখছি যে তাকে কিছু বলে দেওয়া হয়, মানে একজনকে কিছু বলে দেওয়া হয়, সেই অনুযায়ী কাজগুলো তো করে। তো যখন ওটাকে তৈরি করা হয়, তখন ওকে বলে দেওয়া হয় যে তুমি 1 সেকেন্ড পর পর এই এলটা জ্বালাবে, লাইটটা জ্বালাবে। এখন এলটা মূলত এর কোন হাত, এটা আমাদের বুঝতে হবে, কারণ এখানে এল, যেহেতু এখানে একটা এলইডি, এটা মূলত 13 নাম্বার পিনের সাথে যুক্ত, ঠিক আছে? মানে এই এল যখন আলোটা জ্বলবে, তখন আপনি ধরে নিবেন যে 13 নাম্বার পিনে 5 ভোল্ট চলে আসছে। ব্যাপারটা কি ক্লিয়ার? মানে যখন এলটা জ্বলবে, মানে এটা ব্লিঙ্ক করছে, এটা তো ব্লিঙ্ক করছে, তাই না? যখন ব্লিঙ্ক করবে, যখন আলোটা জ্বলবে, তখন হচ্ছে 13 নাম্বার পিনে 5 ভোল্ট আউটপুট দিচ্ছে। যখন এই 5 ভোল্ট আউটপুট আসা পায়, মানে এই এলটা আর 13 নম্বর পিনটা একই, ঠিক আছে? এখন আপনি যদি মনে করেন, আপনি যদি এখানে এই 13 নম্বর পিনে একটা, মানে ভোল্ট মিটার লাগাই দেন, এখানে যদি একটা ভোল্ট মিটার লাগাই দেন, তাহলে দেখবেন কি যে যখন ওই এলইডিটা জ্বলছে, তখন ওই 5 ভোল্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে যখন এলইডিটা এখানে জ্বলবে, তখন শো করবে 5 ভোল্ট, যখন এলইডিটা বন্ধ হয়ে যাবে, তখন শো করবে 0 ভোল্ট, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু একটা জিনিস খুব ইজিলি বুঝে ফেললাম, যে আমাদের যে আরডিনো, সেটা কিন্তু 5 ভোল্ট আউটপুট দিতে পারে, ঠিক আছে? সেই একইভাবে 5 ভোল্ট আউটপুট সে নিতেও পারে। যখন আমরা প্রজেক্ট করব, তখনও আমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবো, সেই 5 ভোল্ট যেমন দিতে পারে, সে 5 ভোল্ট সে নিতেও পারে, ঠিক আছে? 5 ভোল্ট তার ম্যাক্সিমাম নেওয়ার ক্ষমতা। তাহলে আমরা কিন্তু ব্যাপারটা বুঝে ফেললাম যে আমাদের আরডিনোর ইনপুট এবং আউটপুট জিনিসটা কি জিনিস, আমরা ভোল্টেজটাও ঠিক মতো ক্লিয়ার করে ফেললাম। এবার আমরা যদি একটু চিন্তা করি যে একটা আরডিনোর পুরো প্রসেসটা কি, একটা আরডিনোকে পুরো প্রসেসটা কি। যখন আপনি, সাপোজ ধরুন আপনি একটা মানুষের কথা চিন্তা করেন, মানুষ যখন ঘুমায় আছে, মানুষ যখন জেগে গেল, অর্থাৎ তার ভিতরে একটা পাওয়ার চলে আসলো, তখন জেগে যাওয়ার সাথে তার ভিতরের যে প্রসেসরটা, সেটা কিন্তু অন হয়ে গেল, যেমনটা আরডিনোর হবে। এখন আপনি যখন ঘুমায় থাকেন, তখন তো আপনার এটা মাথায় থাকে না যে আপনার কোনটা করতে হবে কি না করতে হবে। আপনি যখন জেগে যান,
তখনই আপনি বুঝতে পারবেন যে আমাকে কি করতে হবে কি না করতে হবে। এখন ধরুন আপনি জেগে যদি কোনোদিন এমন হয় যে আপনি ঘুমের থেকে জেগে উঠে আপনার আপনার ব্রেনই নাই, আপনি কিন্তু কিছুই আর মনে করতে পারবেন না, তাই না? এখন সেক্ষেত্রে তার একটা ব্রেন আছে, আর্ডিনোরও একটা ব্রেন আছে। তো সে কি করে, প্রথমে আর্ডিনোকে বলে দিতে হবে তাকে কি করতে হবে। মানে আমাকে একটা আর্ডিনোকে যখন আমরা ইয়ে দেবো, মানে একটা আর্ডিনো যখন আমরা কোড করব, তখন এটা হবে, কোড করা মানে আর্ডিনোকে বলে দেওয়া যে আমাকে এক্স্যাক্টলি তোমাকে কি করতে হবে। সেটা একবারই আপলোড করে দিলে সেটা যতক্ষণ পর্যন্ত না আপনি নতুন কোনো কোড দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত ওই কাজ সে বারবার করতে করতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি হবে, তার সেটা কিসে চলে যাবে, তার মেমোরির ভিতরে। মেমোরি যাওয়ার সাথে সাথে মেমোরির সাথে কিন্তু তার একটা, তার যে প্রসেসর আছে সেই প্রসেসরের একটা কানেকশন তৈরি হয়ে যাবে। এখন প্রসেসর মেমোরি কার্ড দিয়ে সে তার মেমোরি দিয়ে বুঝবে যে তার কোন কোন গুলোকে হাত হিসেবে ব্যবহার করতে হবে আর কোন কোন গুলোকে কান হিসেবে ব্যবহার করতে হবে। অর্থাৎ এই যে পিন যেগুলো আছে, মানে 0 থেকে 13 পর্যন্ত আর A0 থেকে A5 পর্যন্ত, এই অ্যানালগ ইন এবং ডিজিটাল, এই দুইটা পিনের কোন পিনটাকে সে হাত হিসেবে ব্যবহার করবে আর কোন পিনটাকে সে কান হিসেবে ব্যবহার করবে, এবং এটাকে অন্য ভাষায় যেটা বলা হবে সেটা হচ্ছে ইনপুট এবং আউটপুট, ঠিক আছে? এবং তারপরেই তার কাজ শুরু হয়ে যাবে, এবং এই কাজ কাজ ততক্ষণই চলবে যতক্ষণ পর্যন্ত তাতে পাওয়ার আছে। এখন আপনি একটা কাজ তাকে বুঝাই দিলেন, বুঝাই দেওয়ার পরে যখন আপনি তাকে পাওয়ার দিলেন, কন্টিনিউয়াসলি কিন্তু সে ওই কাজটাই করতে থাকবে। এরপরে আপনি পাওয়ারটা অফ করে দিলেন, দেওয়ার পর আবার যখন পাওয়ারটা অন করবেন তখনও কিন্তু ওই সেম আগে যে কাজটা বলে আসছেন সেই কাজটা তার মেমোরি থেকে যাবে এবং সেটাও কন্টিনিউয়াসলি চলতে থাকবে, ঠিক আছে? তাহলে এটা কখন চেঞ্জ হবে, যখন নতুন কোনো কোড আপনি আপলোড না দিচ্ছেন, মানে নতুন কোনো কোড আপলোড দেওয়ার আগ পর্যন্ত আপনার এই সেম সেম ডিউটি সে পালন করতেই থাকবে, ঠিক আছে? সেম ডিউটি সে বিরামহীন ভাবেই আপনার করতে থাকবে। এটাই হচ্ছে মেইন কাজ আমাদের আর্ডিনোর ক্ষেত্রে, ইনপুট আউটপুট এই জিনিসটাই মূলত কাজ করে, এই পুরো তার ওয়ার্কিং প্রিন্সিপাল আছে এরকম। আমাদের আজকে এই চতুর্থ এপিসোডের মাধ্যমে আমাদের আর্ডিনো সম্পর্কে ইনিশিয়াল কথাবার্তা, আর্ডিনো সম্পর্কে একটু ডিপলি চিন্তা ভাবনা, কিছু কিছু ক্যালকুলেশন, কিছু মানে যে জিনিসগুলো আমরা জানি না বা যে জিনিসগুলো জানাটা অত্যন্ত জরুরি, কিছু বেসিক মূল কনসেপ্ট গুলো আমরা কিন্তু জেনে নিলাম। এরপর থেকেই আমাদের কিন্তু আস্তে আস্তে কোডিং প্রোগ্রামিং, মানে যেটা আর কি, মানে প্রোগ্রামিং করব, দেন তারপরে সেটাকে আমরা প্রজেক্ট করব। আজকে থেকেই কিন্তু মূলত আমাদের এই আর্ডিনোর ইনিশিয়াল যে চারটা স্টেপ সেটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমরা নেক্সট ডে থেকে আমাদের আর্ডিনোতে কোড করা, মানে তাকে বোঝানো, তার দায়িত্বকে বুঝিয়ে দিতে গেলে আমাদের কি কি করতে হবে, কিভাবে কিভাবে তাকে আমরা দায়িত্ব বোঝাতে পারি, কোন জায়গায় আমরা লিখলে, কোন জায়গায় লিখে তার মাথার ভিতরে, আমরা তার ব্রেনের ভিতরে আমরা সেটা ঢুকাই দিতে পারি, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব। তো আজকে এই পর্যন্তই থাকবে। আর যদি যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি সেগুলো সলভ করে দেওয়ার ট্রাই করব। আর কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই আশা করছি। ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা আমাকে জানাবেন। ধন্যবাদ।